দূরের লোকেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? হাত নামিয়ে নিচ্ছেন কেন? আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তো? এটা আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ দেন তো দূর থেকে। আজকে এখানে উপস্থিত হয়েছি এসআইআর নিয়ে সহায়তা শিবির বা সাথে সাথে জনসভা। একটু সাউন্ডটা বাড়ানো যায় নাকি দেখুন তো। আপনাদের এখানের একটা বছর 30-এর ছেলে শুনলাম সে আতঙ্কিত হয়ে সুসাইড করেছে। কি শুনলাম? তার বাবা মার দুজনেরই নাম ভোটার লিস্টে আছে 2002-এর, পদবি নিয়ে নাকি ওনার নাম কি, ছেলের নাম কি? জাহির মাল। এবার আমি বলছি আপনাকে, তার বাবা মার নাকি পদবি ভুল আছে, সেই জন্য ও একটু হাই রোড একটু দেখে বিপদ না হয়ে যায়। কোনো নিচে দেখো, নিচে না প্রশাসনের বন্ধুদের আমরা সহযোগিতা নিচ্ছি, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে সাবধানতা অবলম্বন করে। যাক, ছেলেটি কি হয়েছে, তার নাকি পদবি ভুল আছে, এই জন্য ছেলেটি 30 বছরের ছেলে, মানে আমাদের মতো বয়সী ছেলে, তার পদবি ভুল আছে, সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে। আচ্ছা, এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে। এই আতঙ্কের পরিবেশ কেন তৈরি হলো? এই মালপাড়ার মানুষেরা, বয়সী মানুষ, তাদেরকে বলবো 2002 সালে আপনারা এসআইআর দেখেননি? তখন তো কেউ সুসাইড করেনি, তখন তো কেউ মারা যায়নি, তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি। তাহলে 2025 সালে এসে এসআইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে? এই আতঙ্ক ছড়াচ্ছে কে? শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি? এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে। এর জবাব কাকে দিতে হবে? এই যে ছেলেটি মারা গিয়েছে, সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারীর। এই ছেলেটি যে মারা গিয়েছে, এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। আর যদি না গ্রেফতার করে, তাহলে আমরা বুঝে নেব যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খুন করেছে। কারণ কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে? শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে, আর শুভেন্দু অধিকারীদের বস দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। যদি সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা থাকে, তাহলে পশ্চিম বাংলায় কি করে 1.5 কোটি রোহিঙ্গা থাকলো? এই মিথ্যা কথা বলার জন্য, পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। তা রেখেছে, গায়ে ভয়টাকে দেখাচ্ছে। ওই যে আমার ভাইটি আজকে মারা গেল, যে আমার ভাইটি সুসাইড করলো, জাহির ভাইটি সুসাইড করলো, এর দোষ তো সরকারকে নিতে হবে। এর দোষ সরকারের, সাথে সাথে এর দোষ শুভেন্দু অধিকারীর। এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে। আপনাদের একটা কথা বলি, আপনারা নিশ্চিন্তে থাকবেন, নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে? নামের বানান আমি ভুল করিনি, সরকার ভুল করেছে, কমিশন ভুল করেছে, ঠিক করবে কমিশন। আপনারা বলুন, এখানে লেখা আছে জাহির মালের বাপের নাম, জাহির মালের বাপের নাম জমির শেখ। জমির শেখ আর ওর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে। এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে? ভাই, এটা সরকার ভুল করেছে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার। তা আমি আপনাদের বলবো, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। যখন পশ্চিম বাংলা, ভাই হাইওয়ে ওখান থেকে সরে আসতে হবে, ভাই আমার, ভাই আমার, শোনা ভাই আমার, হাইওয়ে এখান থেকে চলে আসো ভাই আমার। প্রশাসনকে তার কাজটা করতে দাও। কিছু বিপদ হয়ে গেলে আমরাই আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে। ভাই এদিকে চলে আসো। তো আপনাদের জানিয়ে রাখি, যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায়, এসআইআর হবে হবে হচ্ছিল,
তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না। সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল, অমুকের দালাল তমুকের দালাল। আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণে বাঁচত। কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো, বা শুভেন্দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে। 1.5 কোটি রোহিঙ্গা আছে, জাহিরের টাইটেল মিলছে না, সেই জন্য জাহির ভয় খেয়ে গিয়েছে। 30 বছরের একটা তরতাজা যুবক যে আমার মতো বয়সী ছেলেরা ভয়কে উপেক্ষা করে চলবে, কিন্তু পশ্চিম বাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে। 30 বছরের একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য কতটা না কাজ করতে পারতো, সে মতো ছেলে সুসাইড করলো। এর দায় কোনো মতেই শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারে না। শুভেন্দু অধিকারীকে এর জন্য ধরে জেলের মধ্যে রাখা দরকার। দুর্ভাগ্য আমাদের, তার পরিবর্তে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে, রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে। দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে, পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে, তুই আগে গিয়ে একটু ভয় দেখা। বুঝতে পারছেন? তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই। মেন যে আপনারা এসআইআর ফর্মটা ফিল করেছেন, অনেকে জমা দিয়েছেন, অনেকে এখনো জমা দেননি, দিতে হবে। আমি অনুরোধ করব 2-3টে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন। কি? এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন, পার্ট নাম্বার ঠিক রাখবেন, ক্রমিক নাম্বার ঠিক রাখবেন, বিধানসভা ঠিক রাখবেন। এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে। আর আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এখানকার খলিশানির মালপাড়ার মানুষদের বলে যায়, আতঙ্কিত হবেন না। যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে, যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে, তাদের পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না। আর এখানে খলিশানির মালপাড়ার 14 পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি। আমাদের 14 পুরুষের কাগজ আমরা দেখাতে পারবো। বিশ্বজিৎ তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। এখানে নাসির ভাইরা তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। বরঞ্চ যে আপনার কাগজ চেয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, তার 2 পিড়ি গেলে কেউ কাগজ দেখাতে পারবে না। সুতরাং তার কথাই আমরা ভয় পাবো না। আমরা বলবো চলো 1952 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রমাণ যদি দেওয়া হয় আমরা ভয় পাবো না। আমার বাপদাদারা, আমার পূর্বপুরুষেরা 1952 সালের ভোটার লিস্টে নাম আছে, আমাদেরকে ভয় দেখাও না। আমরা সে জাতি, ব্রিটিশকে তাড়ানো জাতি আমরা, ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি আমরা। আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছে। আমরা কারা? আমরা সেই জাতি, বিনয়ী বাদল দীনেশের জাতি, আমরা আশফাকুল্লাহর জাতি। আমাদের বিরসা মুন্ডা, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আপনার প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষেরা। আমরা ভয় খাবো কেন? আমাদের ভয় খাবার কোনো জায়গা নাই। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না। এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল, এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিশানিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই, শিক্ষক শূন্য স্কুল চলছে কেন? এই প্রশ্নটা করার দরকার ছিল। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেছাই করছে। এরা দুজনে মিলে পর্দার আড়ালে দোস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা, এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না কেন? এই প্রশ্নটা করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীর বসেদেরকে যে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছেন, প্রতি বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। আপনারা 11 বছর পার হয়ে গেছে সরকারে আছেন, তাহলে হিসাব দেন 11 দুগুণে 22 কোটি চাকরির এই 22 কোটির নাম কার সে তথ্য আগে দেন, তারপরে অন্য কোনো কথা বলবেন। এই প্রশ্নটা করা দরকার ছিল। তার পরিবর্তে সম্পর্কের জায়গাটা কি লিখতে হবে ওটা নিয়ে পাগলা হয়ে যাচ্ছে আমরা।
তাই না? আমার নাম নেই, বাপের নাম নেই, নানির নাম বেরিয়েছে, দাদির নাম নেই, কি করব ওটা নিয়ে আমরা ব্যস্ত। প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে, আজকে এই প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল, যে আপনি 2014 সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল, মোদীকে প্রশ্ন করার দরকার ছিল। 2014 সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন, আর 2014 পরে আচ্ছে দিনের নমুনা, আচ্ছে দিন বলেছিলেন। আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে 1 টাকা দিলে $1 পাওয়া যাবে, এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল, যদি আমিও ভোট দিইনি, এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি। তারপরেও বলছি, দেশের মানুষকে কি বলেছিল, 1 টাকা দিলে $1 ব্যবস্থা করে দেবো, অর্থাৎ আচ্ছে দিন নিয়ে আসবো। তো আমরা কি দেখলাম, 2014 সালে 61 টাকা দিলে, কম বেশি 61 টাকা দিলে $1 পাওয়া যেত, আর 11 বছরে দেশকে এগিয়ে নিয়ে যায়নি, ক্রমশ পিছিয়ে দিয়ে গিয়েছে। এখন 79 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন 1 টাকায় $1, তো কবে 1 টাকায় $1 হবে সেটা আগে জবাব দিন। এর পরিবর্তে আমরা কি বলছি, বাপের নামে টাইটেল ভুল আছে, আমার টাইটেল অন্য আছে, আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি, এটা হচ্ছে না? প্রশ্ন করার দরকার ছিল। আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে, গল্প এই জন্যই বলছি। 2014 সালের আগে কি বলেছিলেন, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে, অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। 15 পয়সা কারো খলিশানির মানুষের পকেটে গিয়েছে? এই 15 পয়সা পেয়েছো? এই কেউ 15 পয়সা পেয়েছো? কিন্তু গল্প কি শুনিয়েছিল, কি শুনিয়েছিল, 15 লক্ষ টাকা দেবে। তাই প্রশ্ন করা দরকার ছিল আজকে এখানে দাঁড়িয়ে, এ মোদিজি আগে জবাব দাও। আর এখানেও শুভেন্দু অধিকারী, তুমি আগে জবাব দাও, এসআইআর কবে করবে? আমাদের এসআইআর নিয়ে আমার লড়াই নয়। তুমি যেগুলো কমিটমেন্ট করেছিলে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে, তার জবাব আগে আমাদের দাও। কার কার অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো, আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও। কিন্তু আমরা যদি লিস্ট দেখাই, তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসো তো দূরের কথা, এই বিজেপির আমলে, বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে। এর জবাব মোদীর কাছ থেকে চাইতে হবে, অমিত শাহর কাছ থেকে চাইতে হবে, শুভেন্দু অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে। এই প্রশ্ন করার দরকার ছিল আজকে, এই নিয়ে আলোচনার বিস্তারিত করার দরকার ছিল। তার পরিবর্তে আমি কি করছি, আমার মায়ের এপিক নাম্বার নেই, কি হবে? কি বলছি বুঝতে পারছো? আমার বাপের এপিক নাম্বার নেই, কি হবে? এই নিয়ে আমরা পেরেশান। এটা তো একটা টেকনিক, একটা প্ল্যান। এই কারো অসুবিধা হলে বললে আমি ছেড়ে দেবো, তাহলে কি চুপ করে থাকতে হবে? তাই কেউ না কথা বলে, আমার কথা বলে বক্তব্য আমার অসুবিধা হয়ে যায়, কোনো কথা বলার দরকার নেই। তাহলে কি প্রশ্ন করার কি দরকার ছিল? মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা, যে আপনি গল্প শুনিয়েছিলেন 10,000 মাদ্রাসা দেব, কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন। আপনি গল্প শুনিয়েছেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব, তো কত বিঘে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন। আপনি গল্প শুনিয়েছিলেন 2011 সালের আগে যে মুসলমানকে বাঁচাবো, আপনার কথাতে অনেক মুসলমান ভোট দিয়েছিল। তো প্রশ্ন এখানে খোলেসানি নয়, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ, আপনারা পূর্ব বিধানসভা তো, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ একটা হাত তুলে বলুন, বিগত 14 বছরে আপনার এলাকায় একটি নতুন স্কুল তৈরি হয়েছে? বলে বলবেন ভাই, হয়েছে? কিন্তু তাহলে প্রশ্ন করা দরকার আমাদের তো, যে শিক্ষাতে মুসলমানদের, শিক্ষাতে দলিতদের, শিক্ষাতে আদিবাসীদের, শিক্ষাতে হিন্দু, শিক্ষাতে মুসলমানকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়ে নিয়ে গেছেন তার তথ্য দিন। এটা প্রশ্ন করার দরকার ছিল। এই পরিবর্তে প্রশ্ন কি হচ্ছে, বিএলও গুলো সবাই ট্রেনিং করতে পেরেছে তো? এ হচ্ছে না আমাদের, এক একটা বিএলও এক এক রকম কথা বলছে, আর ফোন করে আমাদের পেরেশানি রাখছে। আর আমি কি বলেছি ভাই, ভিডিও ছেড়ে দিয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দাও, তারপরে উত্তরপত্র ভাই 2টো করে ভোটার লিস্টে আসছে তো। আপনাদের একটা কথা বলে যায়, কেউ ভয় পাবেন না, ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন, ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। 2টো
দিয়েছে, ফিল আপ করলেন, একটা ফর্ম উনিরা নিয়ে যাবে বিএলও, আর একটা ফর্ম আপনাদের কাছে রেখে দেবে। যেই ফর্মটা আপনার কাছে রাখবেন বা নিয়ে যাবে, আপনার চোখের সামনে ফর্মের একদম এই গোড়ার দিকে, ফর্মের একদম গোড়ার দিকে ফর্ম তো আছে, এটা ফর্ম আছে তো, ফর্মের আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে, আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে স্টাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, এটা দিয়ে আপনারা রেখে দেন। তারপরে আপনাদেরকে আর কিচ্ছু কাজ করতে হবে না। যদি দেখেছি কোন বিডিও হোক, ইআরও হোক, আর নির্বাচন কমিশন হোক, অন্যায় ভাবে, অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃত ভাবে হোক, রাজনৈতিক দলের চক্করে পড়ে হোক বা যেইভাবেই হোক, যদি কোনো বৈধ একজন ভোটারের নাম কাটে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংগ্রাম সংগঠিত হবে, ছেড়ে কথা বলা হবে না। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী অলরেডি আমাকে বলে দিয়েছে, যেভাবে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, আমি করেছি, আপনারা তো জানেন, যেভাবে এসসি এর সময় মামলা করেছিলাম, যেভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য মুসলিম সম্প্রদায়রা যেভাবে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি, অলরেডি আপনাদের বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, নওশাদ তুই রেডি হ, পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, সেটা নিয়ে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি। আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাসির ভাইরা আছে, রাজীব ভাইরা আছে, তোমার নাম কি, রায়ান ভাইরা আছে, ওইদিকে আফতাব ভাই আছে, উলুবেড়িয়া দক্ষিণে আরো সব নেতৃত্বরা আছে, আপনারা একটু ভয় পাবেন না। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, একটা বৈধ ভোটারের যদি নাম যা বাদ পড়ে, তার পাশে রাজ্যের কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে, তার হয়ে লড়াই করবে, তার ভোটাধিকার ফেরত নিয়ে আসবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছে এখানে। আমার হিন্দু হতে পারে, আমার দলিত হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে, দেখার দরকার নেই। এই খলিশালীর মানুষ হতে পারে, বাঁকড়ার মানুষ হতে পারে, অনসারীর মানুষ হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, বনগাঁ ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তার পাশে অন্য কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার হয়ে আইনি লড়াই করবে। ভয় পাবার কোনো দরকার আছে? কোনো ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের বলি, মাস্টার মশাই কিছু কোশ্চেন দিয়ে পাঠিয়েছে। মাস্টার মশাই মানে ভারতের নির্বাচন কমিশন কিছু কোশ্চেন পাঠিয়েছে, কোশ্চেনের কিছু উত্তর, এই পোর্শনের উত্তরটা আপনার ম্যানি ব্যাগই আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের স্কুল সার্টিফিকেট, এর উত্তর ওখানে আছে, বসিয়ে দিলেন। আর নিচের দুটো ঘর, 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে, বাম দিকের ঘরটা পূরণ করতে হবে 2002 এর ভোটার লিস্টে যা আছে তাই দেখে, আর ডান দিকের ঘরটা যার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, এখানে পূরণ করতে হবে। এই পূরণ করার পরে সিগনেচার বা স্ট্যাম্পের বাম হাতের সিগনেচারও করতে পারেন, বাম হাতের আঙুলটা ছাপও দিতে পারেন। এই ছাপ দিয়ে আপনারা যথাযথ প্রশ্নের উত্তর দিলেন, দুটো ফর্ম রেডি হলো, সিগনেচার হলো, আপনার বাড়ি বিএলও আসবে, বিএলওর বাড়ি আপনার যাওয়ার দরকার নয়। বিএলওর নাম, ফোন নাম্বার ফর্মের একদম মাথার দিকে লেখা আছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে বিএলও কে ফোন করুন যে আমার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেছে। বিএলও এসে আপনার ফর্মটাকে কালেক্ট করবে। কালেক্ট করার সময় একদম এই নিচের বাম দিকে আপনার স্ট্যাম্প মেরে উনি সই করে ডেট দিয়ে দেবে, আপনি এটা নিয়ে রেখে দিন। এবার মাস্টার মশাই প্রশ্ন করেছিল, আমি যথাযথ উত্তর দিয়েছি। একটা উত্তরপত্র মাস্টার কাছে আছে, একটা আমার কাছে আছে, এটাকে একটু যত্ন করে রাখবেন। এই ইঁদুরে কেটে নিয়েছে, ছাগলে পিচ্ছাপ করে দিয়েছে, ভাত তরকারি উল্টে গিয়েছে, বাচ্চা ছিঁড়ে ফেলেছে, এ কাজ করবেন না। জমা দেওয়ার পরে রিসিভ নিয়ে একটা দুটো জেরক্স করে রাখবেন, ফোনে ফটো তুলে রাখবেন। আপনাদের বলছি, এই উত্তরপত্রটাই আইনি লড়াই করার জন্য যথেষ্ট। কারণ যদি মাস্টার মশাই দেখেছি আমি সঠিক উত্তর দেওয়ার পরেও আমার উত্তরপত্র যদি লাল কালি মেরে দেয়, আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই, মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তো সুতরাং যখন উত্তর কপি আছে, যদি মাস্টার আমার ওনার কাছে যেটা গিয়েছে
যদি কেটে দেয়, আমার কাছে একটা কপি আছে, এই কপিটা নিয়ে কি করবেন? ভয় পাবেন না, ওই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করে ফেলবেন না, নিশ্চিন্তে থাকবেন। কথা দিয়ে যাচ্ছি, এখান থেকে ফুরফুরা শরীফ বেশি দূর নয়। পারলে আমার নেতৃত্বদের সাথে কথা বলবেন, যদি মন না মানে সিধে ফুরফুরা শরীফে চলে যাবেন। জানেন 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে নলেজ সিটির প্রোগ্রাম ছিল, বড় ভাইজান আপনাদের জন্য প্রোগ্রাম বাতিল করেছে। 7 তারিখে লিস্ট বার হবে, যদি ঘটনাচক্রে কারো নাম বাদ পড়ে যায় সে আতঙ্কিত হবে, তাই তার পরের দিনের জন্য পুরো প্রোগ্রাম বাতিল করেছে। আমার বড় ভাইজান বাড়িতে থাকবে, তার কাছে একটা জেরক্স কপি দিয়ে আসবেন। আপনাদের হয়ে মাস্টার মশাই আপনার সঠিক উত্তরপত্রকে কেটেছে, তাই মাস্টার মশাইয়ের বিরুদ্ধে, মাস্টার মশাইয়ের ছেড়কানির বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য 8 তারিখেই আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাড়িতে বসে থাকবে আপনাদের বড় ভাইজান। আমিও তার সাথে থাকবো, আপনাদের হয়ে লড়াই করব। ভয় আর পাওয়ার দরকার আছে? আমার এই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না তো ভাই, জাহির ভাইয়ের মতো কেউ ভুল কাজ করে ফেলবেন না। শুনুন, আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছে একটা করে চাকরি দেবে। জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে? যোগাযোগ করতে হবে, ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি। আমার জাহির ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো। আমি সকলে আসতে পারতাম, এই ভাই আমাকে আসতে বলেছিল। আমি কি বলেছি ভাইকে? বলো কি বলেছি আমি এ কথা বলেছি যে ভাই আমি পরে আসবো, আগে চাকরিটা নিয়ে নাও, যা পাবে নিয়ে নাও, আমি পরে আসবো। মিথ্যে কথা বলছি আমি? ওখানে আরো কজন ছিল তো ভাই, আরো কয়েকজন ছিল তো। কি বলেছি আমি? ভাই আমি যখন তখন চলে আসবো, আমি পরে আসবো, আগে এই সময় চাকরি টাকা দা দেবে, নিয়ে নাও, ছাড়বে না, জিজ্ঞাসা করো তো। মমতা ব্যানার্জি বলছে যারা এসআইআর আতঙ্কে মারা গেছে, অনেকে জ্বর হয়ে মারা গেলে এসআইআর মারা যাচ্ছে বলছে, কিন্তু আমার জাহির কিন্তু সত্যি ভয়ে মারা গেছে। এই জাহির ভাইকে ভয় দেখিয়েছে কে? শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এতদিন তো জেলের মধ্যে থাকতো, ওকে ছেড়ে রেখেছে কে? মমতা ব্যানার্জি। কি বলছি বুঝতে পারছো না? আমি একটা দেখো, আমি ভাই পুলিশদেরকে যথেষ্ট সম্মান দিই, আপনারা দেখেছেন তো। একটা পুলিশ দালালি করছিল, তাকে আমি দালাল বলেছি, ওই জন্য আমার নামে মামলা হয়ে গেল, আমার নামে মামলা হয়ে গেল, আমি দালাল বলেছি। আর কলকাতা পুলিশের সিপি স্যার, তাকে অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারী গালিগালাজ করলে একটা মামলা হলো না। ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। জাল মে কুছ কালা হ্যায়, পর্দার বাইরে দোস্ত কুস্তি, আর পর্দার আড়ালে দোস্তি ও নেই চলেগা, ওটা আর চলবে না, বন্ধ করতে হবে। তাই আপনাদের কি বললাম, আপনাদের নাম আসবে এটা আমরা আশা করব, নাম আসবে আশা করব। যদি না নাম আসে খসড়া লিস্টে ভয় পাবেন না। কি বললাম? ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের এখানে নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা আসো তো ভাই, এ আছো তো? আমি এখানে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি তো। নাসির ভাই আসো একটু। আর কি আছে অঞ্চলের এখানে? উলবেড়িয়া পূর্বের কারা আছে? আসো, উলবেড়িয়া পূর্বের যারা আছে দেখিয়ে দিচ্ছি। কারো কাছে যেতে হবে না, এদের সাথে কথা বলবেন। যদি ঘটনাক্রমে কারো নাম আসেনি, ওই আমার জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না, আমি অনুরোধ করছি। কি করবেন? এদের সাথে যোগাযোগ করবেন যে তোদের ভাইজান, আমরা শুনে, আমার ভিডিও তো অনেকজন শুনছেন তো, অনেকজন দেখছে তো, অনেকে আসতে পারেনি। যদি কারোর নাম না আসে, যদি এখানে তাকে বলবে ভাইজান এসে খলিশানির জায়গাটার নাম কি, মালপাড়াতে এসে বলে গিয়েছে যদি কারো নাম না আসে তার জন্য ভাইজান আইনি লড়াই করবে। তো আমার অমুকের নাম আসেনি, ধর কাগজের জেরক্স ধর, ভাইজানের কাছে পাঠা। আপনাদের আর কিচ্ছু করতে হবে না, বাকিটা কে বুঝে নেবে। আপনাদের ভাই বিশ্বাস করেন তো? এই কজন বিশ্বাস করেন যে ভাইজান আমাদেরকে বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা হয়তো, হাতটা একটু তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এই বিশ্বাসটা করেন তো ভাইজান আপনাদের বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা করেন তো? এখানে কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে একটা বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা আইনি লড়াই করব, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আইনি লড়াই করব। বসো, কি বললাম মাথায় থাকবে তো? আপনাদের পাশে আমরা আছি, ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার। এটাও বলে যাচ্ছি, ঘটনা চক্রে যদি এই উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের কোন একজন তৃণমূলের বন্ধুর নাম আসেনি, তাকেও আপনারা বার্তা দেবেন যে ভাইজান এসে বলে গেছে তোর হয়েও ভাইজান লড়াই করবে। এখানে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস নয়, ঘটনা চক্রে উলবেড়িয়া পূর্বের যে একজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু বৈধ ভোটার, তার নাম বাদ চলে গেছে।
আপনারা সাহস দেবেন। সে তার ভালো লেগেছে বিজেপি করছে, তার ভালো লেগেছে তৃণমূল করছে, তার ভালো লেগেছে সিপিএম করছে, তার ভালো লেগেছে কংগ্রেস করছে, তার ভালো লাগে না আইএসএফ করেনি। কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা, আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান। সংবিধান আর্টিকেল 326 বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকবে। আর নির্বাচন কমিশন যদি তার ভোটদানের স্বাধীনতাকে কেড়ে নেয়, সে বিজেপি করুক, তৃণমূল করুক, আর যে দল করে না কেন, আইএসএফ এর চরম বিরোধী হলো, তার পাশে অন্য কেউ থাকুক আর নাই থাকুক, সংবিধানের অধিকার রক্ষার জন্য তার পাশে আইএসএফ থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে। কোন ভয়ের? আপনারা কাজ কাম করেন কিসের? কি কাজ করো ভাই? জরির কাজ করো তো? এবার আপনাকে বলেন, আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না? জরির কাজ করছেন, তলায় মাঝে মাঝে হাত দিতে হয়তো নাকি? উপরে একটা নিচে একটা হাত দেয় তো? ঠিকঠাক বলছি তো নাকি? আচ্ছা, কাজ করছেন, এদিকে মাথায় এসআইআর হবে, এসআইআর হবে, এসআইআর, হাতে তো ছুঁচ ফুটে যায় ভাই। কাপড় কাটছো, কাটিং মাস্টার এসআইআর হবে, ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে। বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে। যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো, আমি আপনাদের বলবো, যে কাজ করেন আপনারা, দর্জির হোক, জরির হোক, যাই হোক, আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন। আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুকে, আমার পেজও আছে, আপনারা ফর্ম ফিল আপ করুন, নাহলে আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন, এরা ফর্ম ফিল আপ করবে। বা ওখানে দেখবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস অনেকে বুথ করেছে, আপনারা আমাদের কাছেও আসতে পারেন বা ওদের কাছেও যেতে পারেন। এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক। সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিল আপ করে নিয়ে এসে ঘরেও ফিল আপ করতে পারেন, গিয়ে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নিন। জরির কাজটা মন দিয়ে করুন, এমনি জরির অবস্থা খারাপ হয়ে গেছে, বেশি কাজ করতে হচ্ছে, কম কামানি পেচ্ছে। আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জরির একটা সময় এত ডিমান্ড ছিল, এখন কমে গেল কেন? ডিমান্ড এখন কমেনি, মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। মধ্যখানে দালাল ভুঁইফোড়েরা আপনাদের মজুরিকে চুরি করছে। সরকারের কাজ ছিল এই দর্জি, এই জরি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা। সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জরি শ্রমিকদের যাতে তার ব্যবস্থা করা। সরকারের কাজ কি ছিল? আন্তর্জাতিক স্তরে এখান থেকে দর্জির বা জরির কাজ ডাইরেক্ট যাতে যেতে পারে তার ব্যবস্থা করা। তার পরিবর্তে সরকার আপনাকে কি করছে? এসআইআর এর লাইনে লাগিয়ে দিচ্ছে। তাই আপনাদের বলবো, আতঙ্কিত হওয়ার দরকার নাই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে, তা ছুটে ঘরে ঢুকে গেলেন, চলেন, যে যার জানলে ছুটে ঢুকে গেল। বাঘকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। এই যে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া আছে, পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে, পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে, এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন? তার নামটা কি জানেন? মুসলিম দলদি মমতা ব্যানার্জি। কেন বলেছিল? তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে, ওই জন্য রাগ হয়ে গেছিল। ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষপেটিয়া। ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশি বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না। 2002, 3, 4, 5 এই সময়টা দেখুন, মমতা ব্যানার্জি লাফালাফি করেছে, লাফালাফি করেছে, কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে, বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য। আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে। তাই আজকে আমরা মাথা তুলে থাকবো। আমি আপনাদের একটা কথা বলি, যে কাগজ দেখাবার গল্প হচ্ছে, চ্যালেঞ্জ করবেন 1952 সালের কাগজ দেখানো হোক, চলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে? এই জোরে বলুন, কেউ এসেছে? কেউ মায়ানমার থেকে এসেছে? কেউ আপনার ভুটান থেকে এসেছে? নেপাল থেকে এসেছে? বিদেশ থেকে তো কেউ আসেনি। আমার দাদুরা কারা? দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার দাদুরা কারা? বিনয় বাদল দীনেশ। আমার দাদু কারা? আশফাকুল্লাহ। আমার দাদুটাকে শহীদ ক্ষুদিরাম। আমার দাদুটাকে ফুরফুরের পীর আবু বকর। আমার দাদিটাকে বিধিরত ওদ্দেদা। আমার দাদিটাকে বেগম হযরত মহল। আমার দাদিটাকে আপনার ঝাঁসির
পূর্বপুরুষ আমরা। আমাদের দাদরা বিদেশ থেকে আসেনি, বরঞ্চ আমাদের দাদরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করেছে। আর ওই সময় ব্রিটিশদের জুতো চাটতো যারা, ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো, মুখ দিয়ে যারা বসে থাকতো, ব্রিটিশদের যারা গোলামিত করতো, তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে। আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে। বলছি বুঝতে পেরেছি বা? এই আপনার হাওড়া জেলা বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি? আমি ভুলিনি। কে বলুন তো? 2019 সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল। আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে? আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে? এখন বিচারও পেল না, 6 বছর পার হয়ে গেল। তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন। মাথায় থাকবে তো নাকি? টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে। এই কারো অসুবিধা হচ্ছে? বাজে কটা? আর 5-7 মিনিট বলে ছেড়ে দেবো। যার যদি হ্যাঁ ভাই, আমার কালকে 3-4টে প্রোগ্রাম আছে, গলার অবস্থা খারাপ। আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনা করার কথা কি, যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্তের সংখ্যা কত? 123। শুনুন আপনারা ভালো করে, যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না, তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন। নওশাদ সিদ্দিকী ভাইজান এসে তোদেরকে বলেছে, তোমাদেরকে বলেছে, মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়, শুভেন্দু অধিকারীকে ধরে এখনই জেলের মধ্যে রেখে দাও। আমার শুভেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলে ওকে জেলের মধ্যে রাখার কথা বলতাম। যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না। যার বন্ধু শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না। এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু। আমার দলের শত্রু নয়, মানবতার শত্রু এই রাজনৈতিক কারবারিরা, যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মধ্যে বিবাদ করতে চায়। যা বন্ধুগণ, আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, পৃথিবীতে 123টি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে। কি সমীক্ষা হয়েছে? যে ক্ষুধার সূচকে কোন দেশ কত জায়গায় আছে। পৃথিবীর 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে পৃথিবীর 123টা দেশকে সমীক্ষা চালিয়ে কি পেয়েছে? ভারতবর্ষ ক্ষুধার সূচকে 101 নম্বরে আছে। মানে 100 নম্বরে পিছিয়ে আছে, 101 নম্বরে আছে। মানে ভারতবর্ষের ক্ষুধার সূচক, অর্থাৎ পেটে খিদে নিয়ে ঘুমানোর মানুষ ভারতবর্ষে এত বেশি আছে, সারা দেশকে, সারা পৃথিবীর 123টা দেশের মধ্যে 101 নম্বরে চলে গেছে। মানে ভাবতে পেরেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয়? একটু বলুন। যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা দেয়, সেই শুভেন্দু অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ক্ষুধার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি। আমি ক্ষুধার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের, আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না, পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি। এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে, 123টা দেশের মধ্যে 101 নম্বরে আমরা চলে গিয়েছি। আমি বলতে চাই, যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন, হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই, তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে? কেন্দ্র সরকারের নাম কি? তাহলে বিজেপির আমলে ক্ষুধার সূচকে 101 নম্বরে চলে গেল। সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে 14% মুসলমান। তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায়, 100 জন যদি ক্ষুধার্ত থাকে, তার মধ্যে মাত্র 14 জন মুসলমান। জনসংখ্যার অনুপাতে 86 জন নিশ্চিতভাবে মুসলিম নয়, তাই তো? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে রাত্রে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের শতাংশ কত? পরিসংখ্যান তাই তো বলছে। এটা কি বন্ধ করতে পেরেছে? এই প্রশ্নটা করা দরকার। প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সুপ্রিমে মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল, বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কিসের? যে এসআইআর পরে হবে, ক্ষুধার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক। যে ভারতে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, আমি ক্ষুধার্ত আমার খাদ্যের ব্যবস্থা করা, আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা,
আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। আমার মাথায় ছাদ নাই, আমার মাথায় ছাদের ব্যবস্থা করা সরকারের। সেই সরকারের আমলে এত কেন ক্ষুধার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে, এই প্রশ্ন করা দরকার ছিল। এইগুলো একটাও করেনি। তাই বন্ধুগণ, শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই টোপকে খাবেন না। কদিন আগে নয়ডাতে একটা দলিত ছেলে 17 বছর বয়স, সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা, উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে। অনিকেত নাম, দলিত, সে তার মুসলমান নয়। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের যে স্লোগান শুভেন্দু অধিকারী দিচ্ছে, কই অনিকেতের হয়ে তো কথা বললো না। এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে, আর ভোট মিটে গেলে আর বলতে হবে না। বুঝতে পারছেন কি বলতো? হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে, আর ভোট মিলে গেলে কি বলবে আর দরকার নেই, আপনি বলে ফেলবেন না একদম। বুঝতে পারছেন? ঠিক যেভাবে 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, আমাকে ভোট দাও, আমি এগিয়ে নিয়ে যাব। পশ্চিম বাংলার মুসলমানরা ভোট দিল, শিক্ষাতে এগিয়েছে, কর্মসংস্থানে এগিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শোনেন, আপনাদের বলি একটা কথা, তখন সরকার পরিবর্তন হয়নি। 2010-11 সাল 100 জন সরকারি কর্মচারী থাকলে 3 থেকে 4 জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত। আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে, সরকারি চাকরি দেবে, এর নামে সরকারে আসলো। এখন 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা উপকার হলো না অপকার হলো? এটা ক্ষতি করলো। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো, তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করতো। উল্টে ওবিসির নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক যেভাবে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদিজি ক্ষমতায় এসেছিল, আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে, এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে। ঠিক একই ভাবে এই 2011 সালের আগে পশ্চিম বাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে 1947 থেকে 2011 মুসলমানরা যতটা না ক্ষতি ছিল, এই 2011 থেকে 2014 মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে